মহান সৃষ্টিকর্তা এই পৃথিবীতে কত যে রহস্যময় বস্তু ও স্থান সৃষ্টি করেছেন তা আজও মানুষের কাছে অজানা। তবে যুগ যুগ ধরে মানুষ চেষ্টা করে আসছে এই অজানা রহস্যকে জয় করতে, কখনো বা মহাকাশে, আবার কখনো বা সাগরের অতল গহ্বরে। সাগরের বুকে এমনই এক রহস্যময় স্থান মারিয়ানা ট্রেঞ্চ, যা পশ্চিম আটলান্টিক প্রশান্ত মহাসাগরে অবস্থিত। এই মারিয়ানা ট্রেঞ্চ আজ অবধি আবিষ্কার হওয়া পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান। এটি আসলে একটি সমুদ্র খাত, যা আকৃতিতে অনেকটা বৃত্তচাপের মতো দেখায়, এবং এই খাত 2550 কিলোমিটার দীর্ঘ এলাকা জুড়ে অবস্থিত হলেও চওড়াতে মাত্র 69 কিলোমিটার। আজ অবধি মানুষের প্রচেষ্টায় এখানে নতুন কিছু আবিষ্কার হতে চলেছে। তাই তো মারিয়ানা ট্রেঞ্চ রোমাঞ্চপ্রিয় মানুষের কাছে খুবই আকর্ষণীয় একটি স্থান। প্রশান্ত মহাসাগরের পশ্চিমে অবস্থিত দ্বীপপুঞ্জের নাম অনুসারে এই স্থানটির নামকরণ করা হয়। আদৌ কি কোনো প্রাণীর পক্ষে সমুদ্রের এত গভীরে বেঁচে থাকা সম্ভব? বিশ্বের বিস্ময়ের আজকের পর্বে পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান এই মারিয়ানা ট্রেঞ্চ নিয়েই বিস্তারিত আলোচনা করতে চলেছি, যা আপনাকে নতুন কিছু ভাবাতে সাহায্য করবে। তো বন্ধুরা, আর দেরি না করে চলুন শুরু করা যাক। মারিয়ানা ট্রেঞ্চ নামটির সাথে জড়িয়ে আছে এক অসীম রহস্যময়তা, যার রহস্য ভেদ করার জন্য মানুষ মৃত্যুকে উপেক্ষা করেছে বারবার। প্রশান্ত মহাসাগর মূলত দুটি টেকটনিক প্লেটের দ্বারা গঠিত। একটি হলো প্যাসিফিক প্লেট, এবং এই স্থানটি অত্যাধিক ঘন ও শীতল। অন্যটি হলো মারিয়ানা প্লেট, যা অপেক্ষাকৃত কনিষ্ঠ এবং উষ্ণতর। দুটি প্লেট একে অপরের উপর দিয়ে বছরে 39 থেকে 51 মিলিমিটার বেগে একে অপরের দিকে ধাবমান। পৃথিবীর যে স্থানটিতে এরূপ দুটি প্লেটের সংযোগ স্থাপন হয়, সে অঞ্চলে অসংখ্য পাহাড় পর্বত ও খাদের সৃষ্টি হয়। তা ভূপৃষ্ঠ বা সমুদ্রের তলদেশ যেখানেই হোক না কেন। 180 মিলিয়ন বছর ধরে প্লেট দুটি সংঘর্ষের ফলশ্রুতিতে আজকের মারিয়ানা ট্রেঞ্চ গঠিত হয়েছে। মারিয়ানা ট্রেঞ্চের ঠিক দক্ষিণ পাশে অবস্থিত সবচেয়ে গভীরতম স্থানটিকে বলা হয় চ্যালেঞ্জার দ্বীপ। চ্যালেঞ্জার দ্বীপের নামকরণ করা হয় জলযান HMS চ্যালেঞ্জারের নাম থেকে। এই জলযানের সাহায্যেই এর নাবিকরা সর্বপ্রথম মারিয়ানা ট্রেঞ্চের গভীরতম এই স্থানটি আবিষ্কার করেন। মজার ব্যাপার হলো, পুরো মাউন্ট এভারেস্টকে অনায়াসে এই স্থানে ডুবিয়ে দেওয়া যাবে, এবং তারপরও ভূপৃষ্ঠ থেকে এভারেস্টের উপরে 2 কিলোমিটার জায়গা ফাঁকা থেকে যাবে। বিজ্ঞানীদের ধারণা, চ্যালেঞ্জার দ্বীপের কিছু জায়গা হয়তো এর থেকেও বেশি গভীর, আর তাই তো তাদের অনুসন্ধান আজও থেমে নেই। গভীরতা অনেক বেশি হওয়ার কারণে এই স্থানে পানির ঘনত্ব স্বাভাবিকের চেয়ে প্রায় 5% বেশি। ঘনত্ব বেশি হওয়ার কারণে পানির চাপ স্বাভাবিক বায়ুমণ্ডলের চাপের থেকে প্রায় 1099 গুণ বেশি, প্রতি বর্গ ইঞ্চিতে প্রায় 8 টন, যা আপনার শরীরের উপর প্রায় 50টি ফাইটার প্লেন চাপিয়ে দিলে আপনি যে চাপ অনুভব করবেন তার সমান। অত্যাধিক গভীরতার কারণে পানির তাপমাত্রাও এখানে অনেক কম, মাত্র 1 থেকে 8 ডিগ্রি। সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 1000 মিটার গভীরে যাওয়ার পরেই আপনাকে সূর্যকে বিদায় দিতে হবে, কেননা এই গভীরতার পর সূর্যের আলো আর প্রবেশ করতে পারে না। অন্ধকারে নিঃশব্দ পরিবেশ আপনাকে নিয়ে যাবে ভিন্ন এক রহস্যময় জগতে। 1872 সালে সর্বপ্রথম চ্যালেঞ্জার দ্বীপের গভীরতা পরিমাপ করার জন্য একটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় চ্যালেঞ্জার দ্বীপের গভীরতা পরিমাপ করা হয় 8184 মিটার বা 26,850 ফুট, এবং সর্বশেষ 2005 সালে ন্যাশনাল জিওগ্রাফির এক প্রতিবেদনে চ্যালেঞ্জার দ্বীপের গভীরতা 11,034 মিটার বা 36,201 ফুট প্রকাশ করা হয়, যা এখন পর্যন্ত চ্যালেঞ্জার দ্বীপের পরিমাপকৃত সর্বনিম্ন গভীরতা। মজার ব্যাপার হলো, মাউন্ট এভারেস্টকে জয় করতে মানুষের যতটা না বেগ পেতে হয়েছিল, তার থেকে বেশি বেগ পেতে হয়েছিল চ্যালেঞ্জার দ্বীপকে জয় করার জন্য। পানির অত্যাধিক চাপের কারণে এই স্থানে যাওয়াটা যেমন বিপজ্জনক, তেমনি বিশেষ সাবমেরিন ছাড়া এই স্থানে পৌঁছানো অসম্ভব এবং অত্যন্ত ব্যয়বহুল। মার্কিন নৌবাহিনীর 2 প্রকৌশলী 1960 সালে প্রথম চ্যালেঞ্জার দ্বীপে অবতরণ করেন। তারা 10,900 মিটার পর্যন্ত যেতে সক্ষম হন এবং এই স্থানে প্রায় 20 মিনিট অবস্থান করেন। সর্বশেষ 2012 সালে টাইটানিক খ্যাত পরিচালক জেমস ক্যামেরন এই স্থানে আরও একবার দুঃসাহসিক অভিযান পরিচালনা করেন। তিনি যে সাবমেরিনটি ব্যবহার করেন তার নাম ছিল ডিপ সি চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার দ্বীপের তলদেশে পৌঁছানোর জন্য এর 2 ঘন্টা সময় লাগে। তিনি প্রায় 4 ঘন্টা এখানে অতিবাহিত করেন। পরে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এটি এই গ্রহের সবচেয়ে দূরবর্তী ও বিচ্ছিন্ন একটি স্থান।
আমার কাছে সত্যিই মনে হয়েছে আমি যেন এক ভিন্ন জগতে গিয়েছিলাম এবং পুনরায় আপনাদের মাঝে ফিরে আসতে পেরেছি। মহান সৃষ্টিকর্তা যে কত মহান তা মারিয়ানা ট্রেন্সের মতো এই বিপদসংকুল স্থানে প্রাণের অস্তিত্ব দেখলে হয়তো সবাই তার শুকরিয়া আদায় করবে। অনেকে মনে করবে এমন স্থানে কোনো প্রাণের পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়, কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য, এমন স্থানেও অনেক প্রাণের অস্তিত্ব রয়েছে। ভাইপার ফিশ। ভাইপার ফিশ গভীর সমুদ্রে বসবাসকারী সবচেয়ে ভয়ঙ্কর শিকারী প্রাণীদের মধ্যে একটি, এবং এই মাছের দাঁত তার মাথার চেয়েও বড়। ভাইপার ফিশের শরীরে দুপাশে উজ্জ্বল অংশ রয়েছে যা তারা শিকারকে আকর্ষণ করার জন্য ব্যবহার করে। ভাইপার ফিশের রয়েছে সুসের মতো ধারালো দাঁত এবং শিকার করার সময় ভাইপার ফিশের উপরের চোয়াল থেকে নিচের চোয়াল কিছুটা বের হয়ে আসে এবং শিকারকে শক্তভাবে আঁকড়ে ধরে। ফ্রিল শার্ক। প্রাগৈতিহাসিক যুগ থেকে যেসব নগণ্য সংখ্যক প্রাণী এখনও টিকে আছে, ফ্রিল শার্ক তাদের মধ্যে অন্যতম। সৃষ্টি থেকে আজ অবধি তার পরিবর্তন খুবই সামান্য, তাই অনেকে একে জীবন্ত ফসিল বলে থাকে। 19 শতকে আবিষ্কৃত হওয়া এই মাছগুলো বিখ্যাত হয়ে আছে এদের দাঁতের কারণে। মুখ ভর্তি দাঁতগুলো একেবারে চোয়ালের শেষ খাস পর্যন্ত বিছানো। 25 পাটিতে কম করে হলেও 300টি সাজানো দাঁত রয়েছে। এরা লম্বায় মোটামুটি 6 ফুট পর্যন্ত হতে পারে। শিকারকে ধরাশায়ী করতে পারলে মুখের ভেতরে পিষে মেরে ফেলে, খানিকটা সাপের মতো। ব্যারেলাই ফিশ। ব্যারেলাই নামের এই মাছটি সম্পর্কে আমরা প্রথম জানতে পারি 1940 সালের দিকে। এদের বাস সমুদ্রে মোটামুটি 2500 মিটার গভীরে। এদের মাথাটি ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ, আর তাতে বসানো আছে ব্যারেল আকৃতির দূরের চোখ, যা সাধারণত উপরের দিকে তাক করে থাকে। এদের চোখের অভিনব বৈশিষ্ট্য হল চোখের চারিদিকে আলো ছড়িয়ে যায়। বিজ্ঞানীদের ধারণা স্বচ্ছ মাথা এদের চোখে এই বৈশিষ্ট্য পেতে সাহায্য করেছে। ডিপ সি ড্রাগন ফিশ। ডিপ সি ড্রাগন ফিশ গভীর সমুদ্রে ভয়ঙ্কর শিকারী প্রাণীদের মধ্যে অন্যতম। কঙ্কালহীন শরীরে ওদের আকারের তুলনায় দাঁতগুলো অতিমাত্রায় বড় বড়। দেখতে হিংস্র হলেও ওরা লম্বায় হয় মাত্র 15 সেন্টিমিটার। বায়োলুমিনেসেন্স পদ্ধতিতে নিজেদের শরীরে আলো তৈরি করতে পারে ওরা। চিবুকের কাছাকাছি ওদের এক বিশেষ অঙ্গ আছে, এর নাম ফটোফোর। এই ফটোফোরের সাহায্যেই ওরা আলো তৈরি করে শিকারীকে বোকা বানায় কিংবা বিপরীত লিঙ্গের কাউকে আকৃষ্ট করার চেষ্টা করে। ডাম্বো অক্টোপাস। ডিজনির বিখ্যাত চরিত্র ডাম্বোর কথা নিশ্চয় মনে আছে। সেই ডাম্বো হাতির বাস্তব রূপ যেন এই ডাম্বো অক্টোপাস। অক্টোপাসের যত প্রজাতি আছে তার মধ্যে ডাম্বো অক্টোপাস স্বভাবতই সবচেয়ে গভীরে বসবাস করে। এরাও নিজেদের শরীরে আলো তৈরি করতে পারে। উপায় কি? না পৌঁছালে আলোর ব্যবস্থা কিছু তো একটা করতেই হয়। শিকারকে পুরোপুরি গিলে খেতেই এরা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। হ্যাসেট ফিশ। খানিকটা কোঠারের মতো দেখতে বলে এদের নাম দেওয়া হয়েছে হ্যাসেট ফিশ বা কোঠার মাছ। এরা বিভিন্ন আকারের হতে পারে, তবে সাধারণত 1 থেকে 6 ইঞ্চির মধ্যে সীমাবদ্ধ থাকে। এদের একটি বিশেষ গুণ হলো এরা ক্যামোফ্লাজ করতে পারে, অর্থাৎ আশপাশের পরিবেশ অনুযায়ী ছদ্মবেশ ধারণ করতে পারে। ডাম্বো অক্টোপাস এবং ডিপ সি ড্রাগনের মতো এরাও বায়োলুমিনেসেন্সের মাধ্যমে নিজেদের শরীরে আলো জ্বালাতে পারে। অ্যাংলার ফিশ। অ্যাংলার নামের এই মাছকে মানুষ জীবন্ত খুবই কমই দেখেছে, কারণ ওদের বাস সমুদ্রের একেবারে তলদেশে। ওদের পুরুষেরা স্ত্রীদের চেয়ে আকারে বেশ খানিকটা ছোট হয়ে থাকে। ওদের মধ্যে সবচেয়ে বেশি অদ্ভুত যে বিষয়টি তা হলো ওদের বংশবিস্তার পদ্ধতি। এরা স্ত্রী এবং পুরুষ একে অপরের সাথে মিলিত হয়ে একটি একক সত্তা গঠন করে এবং তার মাধ্যমে নতুন প্রজন্মের সৃষ্টি করে। বেলুনের সময় পুরুষ অ্যাংলার মাছটি যখন স্ত্রী অ্যাংলারের সাথে একীভূত হতে শুরু করে, তখন সে নিজের চোখ, পাখা, দাঁতসহ আরও বেশ কিছু অঙ্গ প্রত্যঙ্গ স্ত্রীটির শরীরে পরজীবীর মতো বাস করে এবং ওভাবে বংশবিস্তারের কাজ সম্পন্ন করে। পুরুষ অ্যাংলার সর্বসাকুল্যে মোট 3 সেন্টিমিটার পর্যন্ত হয়, অন্যদিকে স্ত্রী অ্যাংলার হয় 18 সেন্টিমিটার পর্যন্ত। টেলিস্কোপ অক্টোপাস। 8টি কোর্সিকা বিশিষ্ট টেলিস্কোপ অক্টোপাস অদৃশ্য হয়ে থাকে প্রায়শই। এর নামে টেলিস্কোপ শব্দটি যুক্ত হওয়ার কারণ এর টিউবুলার চোখ। এই অদ্ভুত চোখটি ওদের লম্বা স্টকে বসানো থাকে, আর স্টকের প্রতিটি অঙ্গই নিজেদের জায়গা পরিবর্তন করতে পারে। তার আশেপাশে সব দিকের উপর নজর রাখা এই টিউবুলার চোখটির জন্য খুবই সহজ হয়ে যায়। এই চোখের বদৌলতে অনেক শিকারী প্রাণীর হাত থেকে ওরা বাঁচতে পারে। অদৃশ্য বা প্রায় অদৃশ্য হবার ক্ষমতাও ওদের সেই কাজটি আরও অনেক সহজ করে দেয়। স্টোনফিশ। স্টোনফিশ ছদ্মবেশে খুবই দক্ষ একটি শিকারী মাছ এবং তারা চারিপাশে পরিবেশের সাথে এমন নিখুঁতভাবে মিশে যায় যে তাদের শিকারী এমনকি স্কুবা ড্রাইভারদেরও তাদের দেখতে সমস্যা হয়। তারা গভীর সমুদ্রে পাথর ও প্রবালের মতো স্থির থাকে এবং তাদের এই ছদ্মবেশ শিকারীদের হাত থেকে তাদেরকে সুরক্ষা দেয়।
স্টোনফিশ মূলত সমুদ্রের তলদেশে কিছু অমেরুদণ্ডী প্রাণী খায় এবং তারা খাবারের জন্য রাতের সময়টাকে বেছে নেয়। স্টোনফিশ তাদের সম্ভাব্য শিকার যখন তাদের শরীরের দৈর্ঘ্যের চেয়ে কম দূরে থাকে তখনই আক্রমণ করে। তাদের শক্তিশালী চোয়াল ও বড় মুখ এত চাপ তৈরি করে যে তারা সহজে তাদের অচেনা শিকারকে চুষে নিতে এবং সম্পূর্ণরূপে গিলে ফেলতে সক্ষম হয়।